This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা আপডেট আমাদের নজর রাখতে হবে। গ্রেফতার করা হয়েছে আরো একজন প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এবারে দুর্নীতির অভিযোগে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কর্ণাটক থেকে তাকে গ্রেফতার করেছে এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সনদ মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কি কি অভিযোগ ছিল এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত যে অভিযোগ উঠে আসছে যে গত 11ই জুন দনিয়াকালী, অর্থাৎ তারকেশ্বরের যে প্রাক্তন বিধায়ক দনিয়াকালী কোটালপুরে এলাকায় তার একটি বিএড কলেজ ছিল। 11ই জুন রাতে হঠাৎ করেই তার কলেজে যে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল, বালতি, সরকারি বালতি, এইসব সামগ্রী তার কলেজ থেকে উদ্ধার হয় এবং যেটা অভিযোগ হয় যে তিনি সরকারি সামগ্রী তার কলেজে তিনি মজুত করে রেখেছেন। এরপরই থানায় অভিযোগ দায়ের হয়, ধনিয়াখালী থানায়। এবং শুধুমাত্র এই ত্রাণ সামগ্রী জমিয়ে রাখা বা সরকারি সামগ্রী জমিয়ে রাখা না, তার বিরুদ্ধে তোলাবাজি, বালি পাচার, এই ধরনের একাধিক কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে। কারণ তিনি শুধুমাত্র তারকেশ্বর বিধায়কই ছিলেন না, তিনি তার আরামবাগ যে সাংগঠনিক জেলা, তৃণমূলের যে আরামবাগ সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা তিনি জেলা সভাপতি ছিলেন। সেই সূত্র ধরে তিনি শুধুমাত্র তারকেশ্বর নয়, তারকেশ্বর থেকে পুরো গোঘাট পর্যন্ত, তারকেশ্বর, খানাকুল, গোঘাট, আরামবাগ, এই পুরো এলাকাটাই তিনি দেখতেন। এবং এই বিভিন্ন এলাকায় কিন্তু তার তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ধনিয়াখালীর এই কোটালপুর যে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজটি আছে, এই কলেজটি জানা যাচ্ছে যে তারকেশ্বরের যে প্রাক্তন বিধায়ক, সেই বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কলেজ বলেই মনে করা হচ্ছে। এবং এই কলেজই কালকে রাতে একটা তুলকালাম ঘটনা ঘটে, যার জেরে কিন্তু এই কলেজে দেখতে পাচ্ছি যে এখানে সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ এসে গালা সিল করে দিয়েছে এবং তালা দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ যেটা, যে এই কলেজের মধ্যে থেকেই নাকি উদ্ধার হয়েছে একাধিক যে ত্রাণের, সরকারি ত্রাণের যে ত্রিপল, পাশাপাশি উদ্ধার হয়েছে ডাস্টবিন, অর্থাৎ সরকারি একাধিক সামগ্রী এখান থেকে উদ্ধার হয়েছে। তার পাশাপাশি উদ্ধার হয়েছে লাঠি, বাঁশ, এমনকি যেটা অভিযোগ, যেটা জানা যাচ্ছে যে এখান থেকে যে উদ্ধার হয়েছে সাদা থান কাপড়। এবং বিজেপি এখানে অভিযোগ করছে যে 4 তারিখের আগে যেসব হুঙ্কার দিয়েছিল তৃণমূলের নেতানেত্রীরা, যে বিজেপি কর্মীদের দেখে নেওয়ার যে হুঙ্কার দিয়েছিল, তারই প্রতিফলন হিসাবে এখানে সাদা থান কাপড় রাখা হয়েছিল এই কলেজের মধ্যে। ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, সেই থানায় যেসব অভিযোগ, অর্থাৎ দুর্নীতির যেসব অভিযোগ, সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছে ধনিয়াখালী থানার পুলিশ। হুগলি ধনিয়াখালী থেকে সনদ মাঝি, TV9 বাংলা। রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়, তবে দুর্নীতি করলে কাউকে ছাড়া হবে না, একেবারে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন MLA গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, STF গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনায় CID তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারকে 4 লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিহতের স্ত্রী সরকারের কাছে চাকরি চাইলে সেই ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগনান এলাকাতে সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। পুলিশকে আরো সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। উনি ওনার আত্মীয় স্বজন যারা ওনার বাড়িতে গেছিল
তাদের উপরে হামলা করে। একজন ওখানে স্পটে মারা যায়, প্রশান্ত দে। এফআইআরে আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্য চেক আজকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে। এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডিকে ট্রান্সফার করছি। ফোন করে তারা ডেকেছে, ওই যারা মেরেছে ওরাই ডেকেছিল। আর আরো মানে জোনা 4-5 আছে, মানে এখানকার। তার দিকেও নিয়ে গেছে, তার দিকেও মেরেছে, তারাও হসপিটালে ভর্তি আছে। বর্তমানে যে বিজেপি শাসক দল আমাদের বিজেপি করতো, আচ্ছা টিএমসির লোক, পুলিশকে জানা হয়েছে, পুলিশ কোনো এখনো পর্যন্ত অ্যাকশন নেয়নি। পাশে যে সব লোক ছিল, আরও যে গ্রামবাসীর লোক ছিল, তারা প্রতিবাদ করে না। একটা ছেলেকে 4-3 ছেলেকে মার্ডার করলো, পুরো গ্রাম মিলে করেছে। ফাঁসি দেওয়া হোক, কারণ ওরা তো আজকে আমার করেছে, কালকে ওনার করবে, আরো তো 5 জনের এরকম করতেই থাকবে। আবারও ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর গোছানোর প্রক্রিয়া। তার কারণ সব কটা পদ থেকে এক প্রকার অব্যাহতি চেয়ে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি তার ইস্তফাপত্রে শারীরিক সমস্যার কথা জানিয়ে অব্যাহতি চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই ইস্তফাপত্রে তিনি শারীরিক কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। সম্প্রতি তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে জ্যোতিপ্রিয় মল্লিককে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই টিম মমতা ত্যাগ করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ সরকারও। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতে পালিয়েছে, মমতা ব্যানার্জিকে ছেড়ে তৃণমূল পার্টিকে আরো বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতায় তারা পরিচালিত হয়ে কোনো শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই সরকারি শক্তি। তারা তৃণমূলকে মানে ধনে প্রাণে মারার ব্যবস্থা করছে। এটা তারই সমস্ত একটা বৈধ কাজ। মমতা ব্যানার্জি নিজে দেখুক যে কাদেরকে নিয়ে তিনি সংসার করছে। যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একসময় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয় ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ এইটা যে তিনি কাছের লোক চেনেন না, তিনি কে দরবারি লোক, অর্থাৎ কারা তার তুষামতকারী, তাদেরকে তিনি তাদের প্রস্তাব দেন। আসুন, এই বিষয়টা একদম বলতে পারবো না। যদি কেউ ইস্তফা দিয়ে থাকেন তাহলে তিনি সব থেকে ভালো তার কারণগুলো বলতে পারবেন। তার চিঠিটা আমি দেখিনি, কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলব। জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের সব পদ থেকে অব্যাহতি চাওয়ার পর মুখ খুললেন কামদুনির নির্যাতিতার ভাই। তিনি বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ফেঁসে যেতে পারেন কামদুনি ফাইল খুললে, যে কারণে তিনি ভয়ে অব্যাহতি চাইছেন। উনি দেখছে যে কামদুনির ফাইল যদি রিওপেন হয় তাহলে তো এবারে আমি তো ফাঁসবো। কারণ আমাদের ঘটনাটা ঘটিয়েছিল প্রধানের ভাইপো, তৃণমূল প্রধানের ভাইপো ঘটনাটা ঘটিয়েছিল। আর তৃণমূলী প্রধানের সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত বাঁ হাত, ঠিক আছে। মতিয়া ছাপুইর সাথে জেলা পরিষদের ডান হাত বাঁ হাত সব দায়িত্বই ছিল মতিয়া ছাপুই। আর মতিয়া ছাপুই বলেছিল বলেই জ্যোতিপ্রিয় মল্লিক পুরোপুরি ভাবে আমাদের চার্জশিট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে যাতে ওনার ওই মেন আসামি আনসার আলী যেন নাম না থাকে। উনি অনেক টাকা খেয়েছে আমাদের মানে ঘটনার থেকে। আমাদের কেসের প্রমাণ লোপাট করার দিকে পুরোপুরি 100% কি 200% মানে আমি বলবো যে আমাদের কেসের প্রমাণ লোপাট করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক আর মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালে যখন আন্দোলনটা সংগঠিত হয়েছিল
তখন গ্রামের প্রত্যেকটা মানুষ একসাথে মিলে আমরা আন্দোলন করেছিলাম এবং এই আন্দোলনকে ভাঙার জন্য, টোপ দেওয়ার জন্য এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন কামদুনিতে এসছেন, রক্তদান শিবির করেছেন, বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে ভেঙে দিয়েছে এবং টাকা পয়সা লোভও দেখিয়ে আন্দোলন যাতে আমাদের প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যায় সেটাও চেষ্টা করেছিল। মেন যে সাক্ষী, আমাদের যে মেন সাক্ষী ছিল, সেই সাক্ষীকে আরজিকর হসপিটালে মেরে দেওয়া হয়েছিল। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজিকরের মধ্যে যে সমস্ত দুর্নীতি কারবার চলছে, এর মধ্যে কিন্তু যেমন নির্ভয়া কাণ্ড জড়িত আছে, তেমনি আমাদের কামদুনি কাণ্ডও জড়িত আছে। কারণ মেন সাক্ষীকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। পুলিশের লাশ, সেখানে পুলিশ এবং আরজিকরের ডক্টররাও এর সাথে মিলিত ছিল সেই সময়। এবং মেন সাক্ষীকে কিভাবে মারা হয়, কিভাবে সরিয়ে দেওয়া হয়, তারা এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং যারা শাসক দলে ছিল, এরাই কিন্তু ষড়যন্ত্র করে এই কামদুনির মামলাটাকে নষ্ট করে দেওয়ার জন্য এবং আসামিকে ছাড়ানোর জন্য তারা এই রকম ব্যবস্থা নিয়েছিল। কামদুনি থেকে শুটিয়া বদলের বাংলায় কিন্তু সুবিচারের দাবি উঠছে। তার কারণ বরুণ বিশ্বাসের পরিবার তারা সুবিচার চেয়ে সেই ফাইল খোলার আর্জি জানিয়েছেন। তারা মুখ্যমন্ত্রী এবং বনগাঁর পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন। বরুণ বিশ্বাসের পরিবারের লোক, কামদুনির মতো বরুণ বিশ্বাস হত্যা মামলাতেও নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। বনগাঁ জিএডিকে এবং এসপিকে জানিয়েছি যে ফার্দার ইনভেস্টিগেশন, কারণ ইনভেস্টিগেশন হয়নি, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক একদম ফুললি ইনভলভ রয়েছে আমার ভাইয়ের মার্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেটা কিন্তু একদম পুরো আমরা দিয়ে এসেছি গত স্যাটারডে 13 তারিখে। পরিষ্কার আমার ভাইয়ের মার্ডারের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত এবং মার্ডারটা অর্গানাইজ করেছিলেন ওনার খাদ্য দপ্তরে বসে। ওনার তৎকালীন যে সহায়ক ছিল ধানেশ নারায়ণ গুহ, ঠাকুরনগরে বাড়ি, ধানেশ নারায়ণ গুহ এবং উনি দুজনে মিলে ওখানে বসে এবং মার্ডার হওয়ার 1 মিনিটের মধ্যে ধানেশ নারায়ণ গুহ গোবরডাঙ্গায় ফোন করে এনামল বলে যে ভদ্রলোক যে মার্ডার করেছে, আমাদের গাজনার টপ মোস্ট অ্যান্টি সোশ্যাল এনামল, ওই বরুণকে শুট করেছে। তার কাছে ফোন করে জানতে পারে ধানেশ নারায়ণ গুহ যে বরুণ শুট হয়েছে। বরুণকে যেখানে শুট করা হয়েছে সেখান থেকে 10 মিটার দূরে গোবরডাঙ্গা যত টিএমসি গুন্ডারা ওখানে জড়ো ছিল, বরুণ যখন পড়ে যায় তখন বরুণকে ওরা ঘিরে রেখে দেয় যাতে বরুণকে কেউ হসপিটালে না নিয়ে যেতে পারে। আমরা পরিষ্কার এইভাবে একদম আবেদন করে এসেছি পুরো লিখে গত 13 তারিখে। রিওপেন হোক, তাহলে মানে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে, যেটা আমরা বলতে পারিনি, আমি বলতে পারিনি ওই সময়, কারণ এখন পরিবর্তন চেঞ্জ হয়েছে, এখন সব হয়েছে। এই পরিস্থিতিতে সেই সময় ছিল না, আমরা দমবন্ধ পরিস্থিতিতে ছিলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন ওই আবেদনটাই রেখেছি, দিয়ে এসেছি ওনার জনতার দরবারে। একে একে নিভিছে দেউটি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর গোছানোর চেষ্টার মাঝে এবার জেলা সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, ঠিক কি কারণে তিনি এই পদত্যাগ করেছেন, কি জানিয়েছেন তিনি তার পদত্যাগ পত্রে? পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছিলেন এবং জেলায় থেকে সোশ্যাল মিডিয়া মারফত জেনেছিলেন। তেমনটাই 14 ভট্টাচার্যকে পাঠানো চিঠিতে উল্লেখ করছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। এই কথাগুলো লেখার পর তিনি দ্বিতীয় যে প্যারা রয়েছে চিঠির, সেখানে তিনি যে কথা বলছেন যে শারীরিক পরিস্থিতির কারণে পুনরায় ওই দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং আমি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পদ থেকে পদত্যাগ করছি। এই কথা জানিয়ে 14 ভট্টাচার্য চিঠি দিয়েছেন তিনি। প্রসঙ্গত শুভজিৎ, যে কিছুক্ষণ আগে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদ্যুৎব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে তার একটা বৈঠকের কথা রয়েছে তিনি জানিয়েছিলেন এবং তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকের পরই কিন্তু এই চিঠিটি প্রকাশ্যে এলো এবং দুটির মধ্যে কোথাও কোনো যোগাযোগ আছে কিনা তা নিয়ে। ধন্যবাদ প্রদীপ্ত।